আজকে ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারটার অঙ্কগুলো করার চেষ্টা করব। কষে দেখি 12। ঠিক আছে, প্রথম অঙ্কটা কি 4-এর দাগ থেকে বলছি। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাস বলে দিয়েছে 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত 28/2, একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। মানে একটা গোলককে জলের মধ্যে সম্পূর্ণভাবে আমি ডুবিয়ে দিলাম, এরপর কতটা জল অপসারিত করতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা আর্কিমিডিসের সূত্র কি জানি, যে একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে সেটি তার নিজের আয়তনের সমান জল অপসারিত করবে। একটা নিরেট গোলক জলে ডুবিয়ে দিয়ে তার যতটা আয়তন হবে সেই পরিমাণ আয়তনের জল অপসারিত করবে। ঠিক আছে, এরপরে দেখো গোলকটির ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার আর ব্যাসার্ধ কত 28/2 মানে 14 সেন্টিমিটার। এবার আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³ ঘন একক। এবার অপসারিত জলের আয়তন কত হবে, আর এর ভ্যালুটা কত হয়েছে 14 সেন্টিমিটার, অর্থাৎ আয়তন বের করব 4/3 πr³ = 4/3 ইন্টু 22/7 পায়ের ভ্যালুটা ইন্টু আর হচ্ছে 14 সেন্টিমিটার, r³ মানে 14^3। এরপর ক্যালকুলেশনটা এইভাবে করব, 4/3 ইন্টু 22/7 14^3 মানে কি 3 বার 14 হচ্ছে, 14 ইন্টু 14 ইন্টু 14, তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত 34,496/3, যেটার ভ্যালু হচ্ছে এত ঘন সেন্টিমিটার। অর্থাৎ গোলকটি এত ঘন সেন্টিমিটার জল অপসারিত করবে। ঠিক আছে, অঙ্কটা এই অঙ্কটার মধ্যে টুইস্ট এটাই যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো। একটা গোলককে জলে ডুবিয়ে দেওয়া হলো, তার মানে কি যতটা তার আয়তন ঠিক ততটাই তো জল অপসারিত করবে, তাই না? এটা তো আমরা ছোটোবেলায় শিখে এসেছি যে একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে সেটি তার নিজের আয়তনের সমান জল অপসারিত করবে। আমাদেরকে বলে দিয়েছে কত, যে ব্যাসটা হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত 28/2, 2r সমান 28 মানে আর হচ্ছে 28/2 এরকম জিনিস, তাহলে 14 সেন্টিমিটার। এবার আমরা জানি গোলকের আয়তনের সূত্র কত, সেই সূত্রে আমরা কি করব, এই যে আর, এই যে এটাকে আর ধরেছি, এটা হচ্ছে 2r। ঠিক আছে, এবার এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস। এবার আর এর ভ্যালুটা আমরা পুট করেছি, এবার আর এর ভ্যালুটা করে ক্যালকুলেশন করে আমাদের আনসার এসেছে এইটা, গোলকটি এত ঘন সেন্টিমিটার জল অপসারিত করবে। চলো এবার 5-এর দাগটা দেখা যাক। 5-এর দাগ কি বলেছে, যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তেলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, ধরি প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ হচ্ছে r1, এটা আমরা ধরলাম, কারণ ফোলানোর আগে একটা ব্যাসার্ধ থাকবে, ফোলানোর পরে একটা ব্যাসার্ধ হবে, কারণ বেলুনটাকে যখন আমি ফোলাচ্ছি তখন সেটা তো আকারে বড় হচ্ছে, তাই না? এবার আমাদের বলে দিয়েছি 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়েছে, তাহলে প্রথমে হয়েছে r1 হচ্ছে 7 সেন্টিমিটার। এবার পূর্বের মানে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr² জানি, সেই জন্য বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ r2 কত হয়েছে 21 সেন্টিমিটার, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির ওই পরের সমগ্র তলের ক্ষেত্রফল কত 4πr², আর এর ভ্যালুটা কত হবে 21। তাহলে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, প্রথমে মানে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 4π × 7² অনুপাতের চিহ্ন দেব, তারপর দেবো 4π 21²। এবার আমরা 4π কেটে দিচ্ছি, 7 সাথে 49, 21² মানে 441। এবার 49 থেকে 49, 49 আর 9 গুণ করলে কত হয়, 9 9 81, 1 হাত থাকলো 8, 9 4 36, 36 আর 8 কত 44, তাহলে 1:9, এটাই হচ্ছে ওদের অনুপাত। ঠিক আছে, মানে একটা গোলাকার গ্যাস বেলুনকে যখন আমি ফোলাচ্ছি তার আগের একরকম ব্যাসার্ধ থাকবে, আর পরে ফোলানোর পরে
বেলুনটা তো বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না? তাই প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছি R1 এর ভ্যালুটা 7 সেন্টিমিটার। বেলুনটাকে ফোলানোর পরে R2 হয়েছে 21 সেন্টিমিটার, অর্থাৎ বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল আর বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্র। তাহলে ওই প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ আর দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ দিয়ে যখন সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করছি, তার অনুপাতটা করার পরে আমাদের এলো 1:9। ঠিক আছে, পায়ের দিকের অঙ্কটা কি বলেছে? অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 কত সেমি স্কোয়ার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে আমাদেরকে 2rটা বের করতে হবে। ঠিক আছে, ধরি অর্ধ গোলাকৃতি বাটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। একটি বাটি যেহেতু ওপরে খোলা থাকে, তাই এর বক্রতলের ক্ষেত্রফল কত, মানে ওই সার্কেল বৃত্তটা 2πr² সেমি স্কোয়ার। এবার কি করব, শর্তানুসারে কি 2πr² = 127.2 এটা যেহেতু বলেই দিয়েছে বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, যেটার ভ্যালু হচ্ছে তার ওই বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। এরপর আমাদের কি চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য, মানে আমাদেরকে প্রথমে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর তার সাথে 2 গুণ করে নেব। তাহলে দেখো 2 × 22 × 7 × r² এইটা, এবার 7 7 কেটে গেল, r² = 891/44, 2 আর 22 গুণ করলে 44 হয়। এবার কাটাকুটি করলাম, 11 × 4 = 44, এটা 11 8 88, 1 তাহলে 11 1 1 তাহলে 81 আর 4 তাহলে 9 9 81 হয়, 2 2 4 হয়। তাহলে r এর ভ্যালুটা কত, 9/2, যেটার ভ্যালু হচ্ছে 4.5, অর্থাৎ বাটিটির মুখের ব্যাস কত, 4.5 × 2 মানে 9 সেন্টিমিটার। মানে একটা অর্ধ গোলাকৃতি বাটি, মানে গোলটা হচ্ছে এরকম, কিন্তু এটা আমাদের অর্ধ মানে অর্ধেকটা, মানে এরকম জিনিসটা, এই যে অর্ধেক এরকম বাটি আমাদের, পুরো গোলটা নয়, এরকম বাটিটা। মানে যদি আমি এরকম বলি, এরকম বাটি হয় আর কি, ওটা তো পুরো গোল নয়, গোলাকৃতি তো নয়। তাহলে ধরি অর্ধ গোলাকৃতি বাটিটার ব্যাসার্ধ হচ্ছে r, মানে এটা হচ্ছে r। এরপর একটি বাটি যেহেতু উপরে খোলা থাকে, তাই এর বক্রতলের ক্ষেত্রফল 2πr², মানে এটা তো একটা সার্কেল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr² সেমি স্কোয়ার, যদি এটা 8 সেন্টিমিটার হয়। এবার আমাদের বলে দিয়েছে যে একটি বাটি তৈরি করতে 127.2 এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, তার মানে 2πr² এর ভ্যালুটা বলে দিয়েছে। সেখান থেকে আমরা r এর ভ্যালুটা বের করলাম 4.5 সেন্টিমিটার, অর্থাৎ বাটিটির মুখের ব্যাস কত, এই যে rটার সাথে আমরা 2r করব না, কারণ ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ হলে শুধু বলতাম 4.5 সেন্টিমিটার, যেহেতু ব্যাস বলেছে মানে এই পুরোটাই, মানে এটাও হবে, এটা তো 2r হয়ে যাবে, এখানে আর এখানে r, সেজন্য 4.5 × 2 অর্থাৎ 9 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের অঙ্ক কি বলছে, সাতের দাগটা পড়া যাক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার, আর এর ভ্যালু বলে দিয়েছে। ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। প্রথমে এটা তা হিসাব করে লিখি, তাহলে প্রথমে আমরা বের করবো যে কত ঘন সেন্টিমিটার কি আছে, লোহা আছে, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তার মানে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ আর এর ভ্যালুটা কত, 2.1 সেন্টিমিটার। গোলকটিতে লোহা কত আছে, v = 4/3πr³, অর্থাৎ 4/3 × 22/7 × 2.1 এর হোল কিউব, কারণ 4/3πr³ হবে, কারণ কত ঘন সেন্টিমিটার বলেছে, তার মানে স্যার আয়তনটাই ঘন সেন্টিমিটার যেহেতু, তাহলে কত লোহা আছে হিসাব করে দেখি। 4/3 × 22/7 × 2.1 × 2.1 × 2.1, কারণ কিউ বলেছে মানে 3 বার গুণ হবে। এবার ক্যালকুলেশনটা করে এসেছে এত ঘন সেন্টিমিটার, অর্থাৎ গোলকটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে, মানে 38.808 ঘন সেন্টিমিটার। দশমিকের পরের যে ভ্যালুগুলো থাকে সেগুলো 808 বললে হবে না, এখানে বলতে হবে 808, এরকম করে বলতে হবে। এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলটা আমাদেরকে জানতে চেয়েছে। দেখো বলেছে না, ওই লোহার
গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলের কি, ওর সূত্র হচ্ছে 4πr²। এবার 4 × 22 ইন্টু 2.1 স্কোয়ার, অর্থাৎ 88/7 ইন্টু 2.1 ইন্টু 2.1, যার ভ্যালু হচ্ছে 55.44 সেমি স্কোয়ার। অর্থাৎ লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত, 55.44 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে যখন এরকম করে বলে দেবে, তাহলে আমরা প্রথমেই আমাদের মাথায় টার্গেট থাকবে, দেখো কোনটা বের করতে বলেছে আর আমাদের কি কি তথ্য দিয়ে দিয়েছে। যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আগে লিখব, তারপর দেখবো আমাদেরকে কি বের করতে বলেছে, সেই বের করার ফর্মুলাটা আমরা পাশে লিখে রাখবো। যেমন আমাদের তথ্য এখানে বলে দিয়েছে শুধুমাত্র এই ব্যাসার্ধটা মানে আর এর ভ্যালুটা, আর আমাদের জানতে চেয়েছে যে কত ঘন সেন্টিমিটার লোহা আছে মানে আয়তনটা, আর জানতে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা পায়ের মান জানি 22/7, আর এর মানটা বলে দিয়েছে, শুধুমাত্র ওই আর এর জায়গায় ওই মানগুলো আমরা পুট করে দিলাম, দিয়ে আমাদের আনসারটা চলে এলো। এবার পরীক্ষা হলে এইসব অঙ্ক করার সময় মাথায় খেয়াল রাখবে যে যখন আমি আয়তন বলছি তখন আমার উত্তরটা আসবে সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটারে, যখন আমরা ক্ষেত্রফল বলছি তখন আমাদের বর্গ সেন্টিমিটার আসবে। ঠিক আছে, মানে এই এককগুলো একটু মাথায় ঠিকঠাক রাখবে পরীক্ষা হলে, আর চেকও ভালো করে করবে। ঠিক আছে, যদি তোমরা এই অঙ্কগুলো বুঝে থেকে থাকো তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।